বাংলার নিখোঁজ গ্রামের রহস্য। আমার নাম বিকাশ। প্রথম যেদিন শুনলাম বল্লভপুরের জঙ্গলের গভীরে একটা গ্রাম রাতারাতি নিখোঁজ হয়ে গেছে, আমার মনে হলো এটা নিছকই গুজব। কিন্তু যখন আমি নিজের চোখে সেই পরিত্যক্ত গ্রামের ধ্বংসাবশেষ দেখলাম, তখন বুঝলাম এটা গুজব নয়, এটা এমন এক রহস্য যার উত্তর হয়তো কোনোদিন পাওয়া যাবে না। আমি পেশায় সাংবাদিক। অদ্ভুত আর অজানা গল্পের প্রতি আমার একটা দুর্বলতা আছে। তাই যখন আমার এক সহকর্মী আমাকে বলল বল্লভপুরের দেবিদ্বারের কাছে একটা গ্রামের কথা, যেখানে কোনো আধুনিক প্রযুক্তির ছোঁয়া নেই, আর যে গ্রামটা নাকি এক রাতে শূন্য হয়ে গেছে, আমি ঠিক করলাম সেখানে যাব। আমার সাথে ছিল আমার ক্যামেরাম্যান সাক্ষী আর একজন স্থানীয় গাইড, নাম তার বিশ্বজিৎ। বিশ্বজিৎ আমাদের সতর্ক করে দিয়েছিল, ওই জায়গায় যাওয়া ঠিক না ভাই, লোকে বলে ওখানে অশরীরী আছে, রাতে গেলে নাকি ফিরে আসা যায় না। আমি হেসে উড়িয়ে দিয়েছিলাম, ভেবেছিলাম এসব গ্রাম্য কুসংস্কার, কিন্তু বিশ্বজিতের চোখের ভয়টা আমার মনে একটা অস্বস্তি জাগিয়েছিল। গ্রামের নাম ছিল বোলপুর। মানচিত্রে এর কোনো অস্তিত্ব নেই। স্থানীয়রা বলে প্রায় 50 বছর আগে এই গ্রামে প্রায় 200 মানুষ বাস করত। তারা ছিল কৃষক, মৎস্যজীবী আর কিছু হস্তশিল্পী। গ্রামটা ছিল জঙ্গলের মাঝে, চারপাশে ঘন গাছ আর একটা ছোট নদী। কিন্তু এক রাতে কেউ জানে না কিভাবে গ্রামের সবাই অদৃশ্য হয়ে গেল। কোনো লাশ পাওয়া যায়নি, কোনো চিহ্ন নেই, শুধু বাড়িঘর, গোয়াল আর তাদের জিনিসপত্র পড়ে রইল। আমরা সকালে রওনা দিলাম। গাড়ি থেকে নেমে প্রায় 2 ঘন্টা হাঁটতে হলো জঙ্গলের ভিতর গিয়ে। পথে কোনো পাখির ডাক শোনা যাচ্ছিল না, শুধু আমাদের পায়ের শব্দ আর মাঝে মাঝে গাছের পাতা নড়ার আওয়াজ। বিশ্বজিৎ বারবার পেছন ফিরে তাকাচ্ছিল, যেন কিছু দেখছে। আমি জিজ্ঞেস করলাম, কি দেখছো বিশ্বজিৎ? সে শুধু মাথা নেড়ে বলল, কিছু না ভাই। অবশেষে আমরা পৌঁছলাম বোলপুরে। দৃশ্যটা দেখে আমার শরীরে কাঁটা দিয়ে উঠল। গ্রামটা যেন সময়ের কাছে হেরে গেছে। মাটির বাড়িগুলোর দেওয়াল ভেঙে পড়েছে, ছাদগুলো ধসে গেছে, গাছের শিকড় বাড়িগুলোর ভিতর দিয়ে বেরিয়ে এসেছে। একটা পুরনো কুয়োর পাশে দাঁড়িয়েছিল একটা ভাঙা ঘটি। গোয়াল ঘরে এখনো পড়ে আছে গরুর দড়ি, যেন কেউ হঠাৎ করে সব ছেড়ে পালিয়েছে। সাক্ষী ক্যামেরা বের করে শট নিতে শুরু করলো। আমি একটা ডায়েরি বের করে নোট নিচ্ছিলাম। বিশ্বজিৎ কিন্তু গ্রামের মাঝখানে দাঁড়িয়েছিল, তার মুখ ফ্যাকাশে। আমি তাকে ডাকলাম, বিশ্বজিৎ এদিকে আয়। সে ধীরে ধীরে এগিয়ে এসে বলল, ভাই এখানে থাকা ঠিক না, আমার মনে হচ্ছে কেউ আমাদের দেখছে। আমি চারপাশে তাকালাম, কিছুই দেখলাম না, কিন্তু বিশ্বজিতের কথাটা আমার মনে একটা অস্বস্তি জাগালো। আমি বললাম, আরেকটু দেখি, তারপর চলে যাব। আমরা একটা বড় বাড়ির দিকে এগোলাম। বাড়িটার দরজা খোলা ছিল, ভেতরে অন্ধকার। আমি টর্চ জ্বালে ভিতরে ঢুকলাম। দেওয়ালে ঝুলছিল একটা পুরনো ক্যালেন্ডার, তারিখ ছিল 1973। মেঝেতে পড়েছিল কিছু ভাঙা মাটির পাত্র আর একটা ছেঁড়া শাড়ি। হঠাৎ আমার কানে এলো একটা মৃদু শব্দ, যেন কেউ ফিসফিস করছে। আমি টর্চের আলো ঘুরিয়ে দেখলাম, কিন্তু কেউ নেই। আমি ভাবলাম হয়তো বাতাসের শব্দ, কিন্তু সাক্ষী হঠাৎ চিৎকার করে উঠল, বিকাশ ভাই এদিকে এসো। আমি দৌড়ে বাইরে গেলাম। সাক্ষী একটা গাছের দিকে আঙুল তুলে দেখাচ্ছিল। গাছের ডালে ঝুলছিল একটা পুরনো দোলনা, আর সেটা ধীরে ধীরে দুলছিল, কিন্তু বাতাস ছিল না। আমার বুকের ভেতরটা ধুকপুক করতে শুরু করলো। আমি বললাম, এটা হয়তো আমাদের পায়ের কম্পনে দুলছে, কিন্তু আমার নিজের কথাটা আমার কাছেই অবিশ্বাস্য লাগলো। বিশ্বজিৎ ততক্ষণে আমাদের হাত ধরে টানতে শুরু করেছে, ভাই চলো, এখানে থাকলে বিপদ হবে। আমরা গ্রামের মাঝখানে একটা খোলা জায়গায় এসে দাঁড়ালাম। সূর্য তখন ঢলে পড়ছে। আমি ঠিক করলাম আরেকটু দেখে চলে যাব। আমরা একটা পুরনো মন্দিরের দিকে এগোলাম। মন্দিরের দরজা ভাঙা, ভেতরে একটা ভগ্ন মূর্তি। মূর্তির চোখে কোনো পাথর নেই, শুধু দুটো গর্ত। আমি টর্চের আলো ফেলতেই দেখলাম মূর্তির পায়ের কাছে একটা পুরনো দাগ, যেন কিছু টেনে নিয়ে যাওয়া হয়েছে। ঠিক তখনই আমরা শুনলাম একটা গভীর কর্কশ শব্দ, যেন কেউ চিৎকার করছে, কিন্তু মানুষের গলা নয়। শব্দটা এলো জঙ্গলের গভীর থেকে। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। সাক্ষীর হাত থেকে ক্যামেরা পড়ে গেল। বিশ্বজিৎ চিৎকার করে বলল, দৌড়াও ভাই। আমরা দৌড়াতে শুরু করলাম। পিছনে তাকানোর সাহস হলো না, কিন্তু আমার মনে হচ্ছিল কিছু একটা আমাদের পিছনে আসছে। পায়ের শব্দ, গাছের ডাল ভাঙার শব্দ, সব মিলেমিশে একটা ভয়ঙ্কর আওয়াজ। অবশেষে আমরা জঙ্গলের বাইরে এসে পৌঁছলাম। আমাদের গাড়ি যেখানে রেখেছিলাম সেখানে পৌঁছে দেখলাম ড্রাইভার নেই। গাড়ির দরজা খোলা আর সিটে পড়ে আছে তার জুতো। আমরা আর দেরি করলাম না, আমি নিজেই গাড়ি চালিয়ে সেখান থেকে বেরিয়ে এলাম।
পরদিন আমরা স্থানীয় থানায় গেলাম। ওসি আমাদের কথা শুনে বললেন, আপনারা বেঁচে ফিরেছেন, এটাই অনেক। ওই গ্রামে যাওয়ার সাহস কেউ করে না, যারা গেছে তারা ফিরে আসেনি। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছিল ওখানে? ওসি শুধু বললেন, কেউ জানে না, কিন্তু লোকে বলে ওই গ্রামের মানুষ কোনো প্রাকৃতিক কারণে হারায়নি, ওদের নিয়ে গেছে কিছু একটা। আমি ঢাকায় ফিরে এলাম, কিন্তু বোলপুর আমার পিছন ছাড়ল না। রাতে ঘুমের মধ্যে আমি সেই ফিসফিসানি শুনতে পাই, সেই দোলনার দোলনি দেখি, আর মাঝে মাঝে আমার ঘরের জানালার বাইরে অন্ধকারে মনে হয় কেউ দাঁড়িয়ে আছে। আমি জানি না ওরা কারা, কিন্তু আমি জানি ওরা আমাকে ভোলেনি। সাক্ষীর ক্যামেরার ফুটেজ আমরা দেখেছিলাম, বেশিরভাগ শটই ঝাপসা, কিন্তু একটা শটে মন্দিরের দরজার কাছে একটা ছায়া দেখা যায়। সেটা মানুষের নয়, তার চোখ দুটো জ্বলছে আর তার হাতে ধরা একটা দড়ি। আমি আর বোলপুরের কথা লিখিনি, কিন্তু আজ এত বছর পর আমি ভাবি হয়তো আমার লেখা উচিত, যাতে লোকে জানে বাংলার এই নিখোঁজ গ্রামটা শুধু একটা গল্প নয়, এটা একটা সতর্কবাণী।